প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে এবং একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়টিকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং এই প্রসঙ্গ ধরে বিগত 15 বছর ধরে অর্থনৈতিক ক্ষেত্রে বা অর্থনীতির প্রসঙ্গগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যে ধরনের দুর্নীতি, অনিয়ম, লুটপাট, অর্থ পাচার থেকে শুরু করে এই ধরনের অর্থনীতির বিপক্ষে যে অপরাধগুলো হয়েছে, অর্থাৎ অর্থনীতিকে একটা পঙ্গু করার ক্ষেত্রে যে অপরাধগুলো হয়েছে তার শ্বেতপত্রের প্রণয়নের লক্ষ্যে যে কমিটি গঠন করা হয়েছিল, তারা 400 পৃষ্ঠার একটি প্রতিবেদন সম্মানিত প্রধান উপদেষ্টার কাছে তারা সেটি পেশ করেছেন বা জমা দিয়েছেন এবং সেই জায়গাগুলোতে যে গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো উঠে এসেছে সেটি গত 15 বছরে 28 লাখ কোটি টাকা সেটি পাচার হয়েছে। সুশাসন, জবাবদিহিতার অনুপস্থিতির কারণেই এই ধরনের প্রসঙ্গগুলো তৈরি হয়েছে। অর্থনীতির যে আমাদের যে বিষয়বস্তু অথবা যে খাতগুলো রয়েছে সেক্ষেত্রে যে অব্যবস্থাপনার কাঠামো কিংবা অব্যবস্থাপনার যে বিষয়গুলো প্রকাশ পেয়েছে সেগুলোকে দূর করা কিংবা সমাধানের প্রশ্নে কি করা যেতে পারে সেই আলোচনাটি যেরকম আছে, তারা কিছু পরামর্শ বা সুপারিশ তুলে ধরেছেন। পাশাপাশি এটিও তারা বলেছেন যে বিশেষ করে আমাদের প্রযুক্তি খাতে যে দুর্নীতি হয়েছে এবং সেই একেবারে লোক দেখানো কিংবা পপুলার কন্টেন্টগুলোকে সামনে রেখে যেভাবে দুর্নীতি করেছেন এবং শব্দগুলো এরকম যে যেভাবে পেরেছে সেইভাবে প্রযুক্তিকে সামনে রেখে নানা ধরনের শিরোনাম দিয়ে নানা ধরনের কথা বলে দুর্নীতি করেছেন। সব কিছু নিয়ে আজকে আলোচনাটি করতে চাই যে কীভাবে একটা ভঙ্গুর অর্থনীতিকে বিগত 15 বছরে যেটি তৈরি হয়েছে সেটাকে পুনরুদ্ধার কিভাবে করা যায়, সমাধানের উপায়গুলো কি, ভবিষ্যতে কোন বিষয়গুলোকে সতর্কতা হিসাবে গ্রহণ করা যায় যাতে আর্থিক খাতগুলোর ক্ষেত্রে এই ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা তৈরি না হয়, তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম অর্থনীতির সংস্কার ও করণীয়। এ বিষয়ে আলোচনা করার জন্য 3 জন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। সর্বডানে আছেন ট্যাপওয়্যার সলিউশনের প্রধান নির্বাহী ও তথ্য প্রযুক্তিবিদ মোহাম্মদ কামরুজ্জামান। মাঝখানে আছেন বিকেএমই এর সম্মানিত সভাপতি মোহাম্মদ হাতেম এবং আমার ডান দিকে আছেন ইলেকট্রনিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইসাবের সম্মানিত সেক্রেটারি জেনারেল জাকিরউদ্দিন আহমেদ। আপনাদের 3 জনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে মোহাম্মদ হাতেম ভাই, আপনার কাছে আসতে চাই যে 400 পৃষ্ঠার একটি প্রতিবেদন বিগত 15 বছরের অনিয়ম, অব্যবস্থাপনা, অর্থ পাচার থেকে শুরু করে যে ধরনের আর্থিক বা অর্থনৈতিক খাতের এখন যে বাস্তবতা বা যে ভঙ্গুর অবস্থা তার একটি সামগ্রিক চিত্র তারা উপস্থাপন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে উত্তরণের বা পুনরুদ্ধার বা একটি অর্থনৈতিক ক্ষেত্রে গতিশীল করার উপায়গুলো কি হতে পারে, সেগুলোকে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে এর সমাধান বা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন সেগুলো নিয়ে আপনারা কি ভাবছেন বা আপনি কি ভাবছেন? সবচেয়ে বড় যেটা আমরা যেটা মনে করি, প্রথমেই যে জিনিসটা হওয়া দরকার, আমাদের মাইন্ডসেটটা স্থির হওয়া দরকার, ঠিক হওয়া দরকার যে আমরা কি করব। এবং এই যে দুর্নীতি, এই যে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের এই মুহূর্তে যে বাজেট, আগে তো বাজেট আরও কম ছিল, আমরা এই সময়ের বাজেটের অন্তত 4 বছরের বাজেটের সমপরিমাণ টাকা, অর্থাৎ এই সরকারের আমলের আমরা যদি দেখি, হিসাব করি, শুরু থেকে তো বাজেট আরও কম ছিল, তাহলে দেখা যাবে এই 15 বছর যা বাজেট ছিল ওই বাজেটের পুরো টাকাই মানে ওই সমপরিমাণ টাকা পাচার হয়েছে। এটা তো শুধু একটি খাত। হ্যাঁ, তো এইটা আপনি যদি দেখেন ব্যাংক খাতে আজকে যাওয়া অরাজকতা, এই ব্যাংকগুলির যে আজকে দৈন্য দশা, এর মূলে কিন্তু এই লুটপাট। এবং আমরা কিন্তু লুটপাট নিয়ে কথা বলেছি, অনেক কথা বলেছি, ওই সরকারের আমলেও আমরা কথা বলেছি লুটপাট নিয়ে, কিন্তু তারা সেটি অস্বীকার করেছে। হ্যাঁ, আলটিমেটলি কেউ এটা লাগাম টেনে ধরেনি। যদি তখনও লাগাম টেনে ধরা হতো তাহলে সর্বশেষ বিশেষ করে গত 1-2 বছরে, গত 1 বছরও যদি আমরা ধরি এই সরকার পতনের আগে, যে মানে আমার মনে হয় এই সময় বোধহয় হরিলুটটা বেশি হয়েছে। তো এই সময় গত 1 বছরে তো অন্তত এই শেষ বছরের আগেও যদি সরকার লাগাম টেনে ধরতে পারত তাহলে হয়তো কিছুটা হলো এই টাকাগুলি রক্ষা পেত। আজকে দেখেন 10টা-11টা ব্যাংকে আমাদের লোকজন নিজের টাকা চেক দিয়ে টাকা আনতে পারে না, এক্সপোর্ট করে ডকুমেন্টস দিয়ে টাকা পায় না।
এদিকে শ্রমিকের বেতন মজুরি দিতে পারছে না, বেতন দিতে পারছে না। এই যে আমরা বিভিন্ন সময় শ্রমিক অসন্তোষ দেখছি তার যে মজুরি এবং সুযোগ সুবিধার প্রশ্নে। হ্যাঁ, তো এইগুলির জন্য তো মনে করি যে এই লুটপাটও, এই সব কিছুর মূলেই দেখবেন এই লুটপাটের ঘটনা। আজকে এই লুটপাট হওয়ার কারণে আজকে এখানে 15% 16% ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। এখন এই যে বাড়লো, তাতে গিয়ে কি হচ্ছে, আপনি কয়েকদিন আগের যে রিপোর্টটা দেখেছেন যে 17% ঋণ খেলাপি পরিমাণ দাঁড়িয়েছে। তো আমি আরো 2 সপ্তাহ আগেই বলেছিলাম যে ঋণ খেলাপির পরিমাণ এটা 30%-এর উপরে যাবে, এবং গত পরশুদিন দেখলাম গভর্নর মহোদয় বলেছেন যে ঋণ খেলাপির পরিমাণ এটা 25 থেকে 30-এর উপর যাবে। তো এখন এই আপনার ধারণার সাথে মিলে গেল। তো এখন এই ঋণ খেলাপির বাড়ার দুইটা কারণ হবে। একটা হচ্ছে যে একটা গ্রুপ তো আছে যারা টাকা নিয়েছেন না দেওয়ার জন্যই, এরা তো ঋণ খেলাপি অটোমেটিক্যালি হচ্ছে। আর শুরুতেই উদ্দেশ্যই খারাপ, নিয়ত খারাপ। হ্যাঁ, আমি একদিন এক মিটিংয়ে এরকম বলেছিলাম, সেখানে ডক্টর আতিউর রহমান সাহেব ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নিং বডির ছিলেন মেম্বার, সাবেক অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ওনারা ছিলেন। তো সেখানে আমি বলেছিলাম যে আপনারা বলছেন যে এই মানুষজনকে, ব্যবসায়ীদেরকে নিরুৎসাহিত করার জন্য, টাকা ব্যাংক থেকে টাকা নিতে নিরুৎসাহিত করার জন্য ইন্টারেস্ট রেট বাড়াচ্ছেন। আমি বললাম যে এই নিরুৎসাহিত হবে কেন? আপনি ইন্টারেস্ট রেট আপনি কত করলেন তাতে তো তাদের যায় আসে না। যারা টাকা নিয়ে ফেরতই দিবে না, তো তাদের ইন্টারেস্ট রেট 15 থাকলে কি আর 20 থাকলে কি, সে তো এগুলো ভাবেই না। হ্যাঁ, সেটা ভাবে না। তো আপনার এখন তো টাকা যারা নিচ্ছে তারা তো ফেরত দেওয়ার জন্য নিচ্ছে না, তো আপনি ইন্টারেস্ট রেট বাড়াই দিলে অসুবিধা কি? সমস্যা নাই। তো সুতরাং ওটা ছিল লোক দেখানো। জি। তো সুতরাং এই পরিস্থিতিতে এখন সাফারিংসের মধ্যে পড়ে গেছি আমরা, যারা ব্যবসায়ী, দেশের মানুষ, ব্যবসায়ী, জনগণ, এই প্রত্যেকের উপর গিয়া এই প্রেশারটা পড়েছে। এবং এখানে একটি বিষয় উল্লেখ করেছেন আতেম ভাই, যে সকল ব্যবসায়ী কি এই ভোগান্তির মধ্যে পড়বে বা পড়লো? অন্তত জেনুইনলি যারা ব্যবসা করে প্রত্যেকেই পড়বে। আপনি ভেরি সিম্পল, আপনি মনে করেন একটা ইনভেস্টমেন্ট লোন নিয়েছেন ব্যাংক থেকে, কোথাও ইনভেস্ট করেছেন 9% বা 8% ইন্টারেস্টে। এখন যদি আপনাকে সেখানে 15% 16% ইন্টারেস্ট দিতে হয়, তাহলে আমি তো ক্যালকুলেশন করছি যে সে মনে করেন আমি 8% ইন্টারেস্টে নিয়ে ইনভেস্ট করছি, আমি প্রথম কয়েক বছর আমি 10% প্রফিট করব, তাইলে আমার 8% ইন্টারেস্ট দিয়ে দিলে 2% আমার প্রফিট থাকবে, আমার লাভ থাকবে। এখন যদি আমাকে 15% দিতে হয়, তাহলে উল্টা আবার আমি যে টাকা নিয়েছি ওইটা শর্টফল গিয়ে দাঁড়াবে, কারণ আমি তো 15% তো আর আমি প্রফিট করি না। তা আমি তো এই 15% যে আমি দিব, কোত্থেকে দিব? আলটিমেটলি আমার ওই ঘাটতি, আমার যে পুঁজি থেকে নাই হয়ে যাবে। তো এরপরে কি হবে? তখন পুঁজি থেকে যখন এটা নাই হয়ে যাবে, তখন কি আমি ওই কিস্তি পরিশোধটা তখন আমি সময় মতো সঠিকভাবে করতে পারবো না। এটা গেল একটা দিক, ইন্টারেস্ট বেড়ে যাওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এর আগে গত গভর্নরের আমলেই আপনারা জানেন, এটা নিয়ে আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। IMF এর উনি বলেছেন যে IMF প্রেসক্রিপশন, তো আমি বলেছি IMF বাংলাদেশের মঙ্গলের জন্য কোনোদিনই কোনো প্রেসক্রিপশন দেয়নি। বাংলাদেশকে ডুবাবার জন্য IMF প্রেসক্রিপশন দেয়। এর অনেকগুলি কারণ আছে, কারণ ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু লাগবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে IMF এর যেই প্রেসক্রিপশন দেশের ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেয়, সেই প্রেসক্রিপশন আপনাকে কেন নিতে হবে? সেই প্রেসক্রিপশনে ওষুধ আমরা কেন খাবো? আর আপনি দিলেন কি, আগে 6 মাস যদি ঋণ কেউ পরিশোধ করতে না পারতো বা কিস্তি পরিশোধ না করতে পারতো, তাহলে সেই ঋণ খেলাপি 6 মাস পরে গিয়ে হতো। ওনারা করলেন সেপ্টেম্বর থেকে 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলেই খেলাপি হবে। আর আগামী মার্চ থেকে এটা করলেন ওনারা, একটা পরিশোধ করতে ব্যর্থ হইলেই খেলাপি হবে। গত সপ্তাহে আবার একটা দিলেন, সেখানে বললেন যে একটা পরিশোধে ব্যর্থ হইলে ব্যাড লোন হবে, এবং যদি 90 দিন পার হয়ে যায় তাহলে সেটা আপনার ইয়েতে পড়ে যাবে, কি বলে ডিফল্টার, মানে অর্থাৎ ওখানে যেটা ওই যে CIB রিপোর্টে সেটা হিট করবে এবং সেখানে ক্লাসিফাইড হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন
ওই এই যে ঋণ খেলাপির পরিমাণ এটা 30%-এর উপরে 30% হয়ে যাবে। এবং এই প্রসঙ্গ 2,82,000 কোটির জায়গায় এটা অন্তত 4 লক্ষ থেকে 5 লক্ষ কোটি দিয়ে দাঁড়াবে। মোহাম্মদ হাতেম ভাই, আরো অনেক প্রশ্ন আছে, সেগুলো পর্যায়ক্রমে শুনবো। মোহাম্মদ কামরুজ্জামান ভাই, আসতে চাই যে আসলে টাকা পাচারের যে প্রসঙ্গ, দুটি এই বিষয়টাকে সামনে রেখে দুটি প্রশ্ন। একটি হচ্ছে প্রযুক্তি খাতকে কেন্দ্র করে দুর্নীতি হচ্ছে, এই চিত্র একেবারে নতুন না, যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা যে খুঁজে বের করেছে বিষয়টি এর আগেও আপনারাই নানাভাবে বলেছেন যে এইভাবে দুর্নীতিগুলো হচ্ছে। আর টাকা পাচারের প্রসঙ্গগুলোতে সেক্ষেত্রে প্রযুক্তিগতভাবে সেটি বন্ধ করার উপায় কি, বা বন্ধ করা গেল না কেন? মোহাম্মদ কামরুজ্জামান ভাই। আচ্ছা, আমি আপনার প্রশ্নে আসার আগে এই জায়গায় একটা জিনিস সাপ্লিমেন্ট করি। দেখেন, রিয়েলি যারা বিজনেস করতে চায় তাদের জন্য ইজ অফ ডুইং বিজনেস যে কয়েকটা প্যারামিটার থাকে, তার মধ্যে ব্যাংকের সাপোর্ট একটা বড় সাপোর্ট। তো আমরা আইটিতে যারা আছি তারা খুব একটা ব্যাংকের সাপোর্ট পাই না, তাও যেটা পাই এই যে অ্যাকচুয়ালি যারা লোন দিয়ে ফেরত দেওয়ার মেন্টালিটি যাদের, তারা আসলে বেশি বিপদে পড়ে, এবং যারা আসলে ফেরত দিবেই না। এবং এখানে দেখেন কারণটা হচ্ছে যে যারা ডিসিশনটা নেয়, ডিসিশন মেকাররা কখনই কিন্তু ব্যবসা করে নাই, এবং যেহেতু তারা কখনই ব্যবসা করে নাই, তারা যখন কোনো পলিসি মেক করে কালেকটিভলি এবং ধরেন একটা সমন্বিতভাবে যে ডিসিশনটা নেওয়া দরকার, যেখানে কমার্স মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক এবং সবার মধ্যে যে সমন্বয়ের প্রয়োজন, এই সমন্বয়টা কিন্তু অ্যাজ এ হোল এখনও আমাদের কান্ট্রিতে মিসিং। এবং এই জন্য ধরেন হুইমজিক্যালি যার যেখানে যখন একটা আইডিয়া আসে, ইন্টারেস্ট রেট বাড়ায় দাও অথবা অন্য কোনো কিছু করো, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু এখনো আমাদের রয়ে গেছে। তো আমাদের যদি সংস্কার ব্যক্তি ইচ্ছার প্রাধান্য দেখেছি বেশি এখনো কিন্তু, সো আমাদের যদি আসলেই সংস্কার করতে হয় একটা সমন্বিত অ্যাপ্রোচ কান্ট্রির মধ্যে। ইভেন দেখেন শীতকাল আসলে অনেক রাস্তা কাটাকাটি হবে, বর্ষাকাল আসলেও রাস্তা কাটাকাটি হবে, দুর্ভোগ কিন্তু আমাদের মানে হচ্ছে জনগণের। ঠিক সেম ওয়েতে ওই যখন এই অর্থনীতির এই ডিসিশনগুলো নেওয়া হয়, দুর্ভোগগুলো হয় রিয়েল মানে ব্যবসা যারা করতে চায়, যারা আসলে ডিউ ডিলিজেন্স লেজিটিমেসি মেনটেন করে করতে চায়, তাদের জন্য প্রবলেমগুলো হয়। এনিওয়ে, আপনার ওই প্রযুক্তির জায়গাটাতে আসি আর কি। এখানে কিছু জিনিস মনে হয়, যেহেতু আমি প্রযুক্তির খাতটাকে রিপ্রেজেন্ট করি এই ফোরামে, আমি কয়েকটা জিনিস একটু ক্লিয়ার করি কেন প্রযুক্তিটা এই 5ই আগস্টের পরে সবার চোখে প্রথমে আসছে। সেটা হচ্ছে যে জুলাইয়ের 18 তারিখে যখন ইন্টারনেটটা শাটডাউন হয়, এটার সাথে প্রযুক্তির একটা রিলেশন আছে, এবং তৎকালীন প্রতিমন্ত্রী যিনি ছিলেন তার নেতৃত্বে বা তার সিদ্ধান্তে এই কাজগুলো হয়েছিল। এই জন্য আইসিটি খাতটা সবার চোখের সামনে পড়েছে। একটা পিকচার দিই, ধরেন গত 15 বছরে আমাদের টোটাল যা বাজেট, হ্যাঁ টোটাল যত কোটি টাকার বাজেট হয়েছে, যত লাখ কোটি টাকার বাজেট হয়েছে, তার মধ্যে 15 বছরে আইসিটি সেক্টর পেয়েছে হচ্ছে ধরেন 65,000 কোটি টাকা আইসিটি সেক্টর। এটার সাথে যদি আমি ধরেন এলজিডি কম্পেয়ার করি, এটা হচ্ছে মানে 3 লাখ কোটি টাকা। এটা যদি আমি বিদ্যুতের সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে ধরেন প্রায় 250 লাখ কোটি টাকার মতো। এখানে হচ্ছে আমার এই 65,000, 2,50,000 ওইভাবে যদি হিসাব করে দেখেন, আইসিটির খাতটাতে কিন্তু অ্যালোকেশন খুব কম। কিন্তু আবার আইসিটি খাতে দেখেন, আইসিটি বলতে কিন্তু শুধুমাত্র যে আমরা কি দেখি একটা মোবাইল ফোন আইসিটির মধ্যে পড়ে, অথবা ধরেন আমরা যখন সফটওয়্যার বলি, ট্রেনিং বলি, কম্পিউটার ক্রয় বলি, ডাটা সেন্টার বলি, এগুলো আইসিটির মধ্যে পড়ে। তা আমাদের এখানে আইসিটির দুইটা ভাগ, মিনিস্ট্রি ওয়াইজ ভাগ করা আছে, একটা হচ্ছে পোস্ট টেলিকমিউনিকেশন আর হচ্ছে আইসিটি ডিভিশন। এখানে একটা বড় প্রশ্ন হলো যে যা বরাদ্দ হয়েছে সেটি খরচ হয়েছে কিভাবে, সেখানে আসতেছি। যা বরাদ্দ হয়েছে, বরাদ্দগুলোর মধ্যে যে ধরেন আমরা কোথায় বরাদ্দ করেছি, আমাদের এই যে শুধু আইসিটিতে পোস্ট টেলিকমিউনিকেশন 40,000 কোটি টাকা বরাদ্দ, আইসিটি যেখানে 25,000 কোটি টাকা, সেখানে বরাদ্দের জায়গাটা কোথায় গেছে দেখেন, ইনফ্রাস্ট্রাকচার মানে আমার যে ফাইবার কানেকশন দেওয়া, এখানে বরাদ্দ করা হয়েছে। এখানে ধরেন যা বরাদ্দ করা হয়েছে হয়তো এই টাকা দিয়ে আমার এর চেয়ে বেশি আমি কভার করতে পারতাম, আমরা করি নাই। তারপর হচ্ছে আইসিটির নামে আমরা কতগুলো হাইটেক পার্ক করলাম। এটা আসলে কি বিল্ডিং, এটা তো আসলে প্রয়োজন ছিল না। প্রয়োজন যেটা আপনি যে একটু আগে বললেন যে যার যখন যেভাবে মনে হয়েছে, কিছু হয়েছে ধরেন পপুলারিজমের জন্য, কোনো ফিজিবিলিটি স্টাডি না করে। এবং এটার জন্য কি শুধু সরকার দেখে না, একটা পয়েন্ট আমাদের মনে রাখা উচিত, ডিসিশন কি শুধুমাত্র রাজনীতিবিদরা নেয়? এই জায়গাটা আমাদের মনে হয় এখনো যে সংস্কারের প্রয়োজন। আমাদেরকে যারা ফান্ডিং করে টাকাটা আসে কোত্থেকে? না, আমার কথা হলো যে যারা রাজনীতিবিদদের বা সরকারকে বোঝানোর চেষ্টা করেন বা বুঝিয়ে থাকেন প্রসঙ্গগুলো, তো যখন কেউ সরকারের দায়িত্বে থাকে তো সেই বিষয়গুলো সে ভালো না বুঝে হ্যাঁ করে যাবে। এই দায়িত্বটা কি দেখেন, এই দায়িত্বটা তো একটা সেই জায়গায় আবার কালেকটিভ, মানে তাদের মধ্যে সমন্বয় আছে এই ব্যাপারে। মানে করাপশনের ক্ষেত্রে আপনি সমন্বয়ের কোনো পাবেন না, অভাব পাবেন না। সেখানে কোথায় দেখেন আমাদেরকে ফান্ডিং করে ইদার আমাদের ডোনার এজেন্সি বা যারা অর্থায়নে, ধরেন আমি নাম না বললেও যারা আমাদেরকে ফান্ডিং করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিজস্ব অর্থায়নে। আমরা এখন পর্যন্ত যা দেখেছি শুধুমাত্র নিজস্ব অর্থায়নে যেগুলো আসছে এগুলোর কথা বলছি। এই যে 25,000 কোটি টাকা, এটা তো আমাদের জিওই ফান্ড থেকে। হোয়াট অ্যাবাউট দ্য আদার লোন অ্যামাউন্ট? লোন অ্যামাউন্টের বাইরেও কিছু আমাদের বন্ধুপ্রতিম আছে যারা হচ্ছে ফান্ডিং করে, সেগুলো আইসিটি খাতে, সেগুলো কিন্তু এখানে আসে নাই। তো না আসার ফলে যেটা হচ্ছে যে ধরেন
মানে আপনার যে জায়গাটা যে আইসিটিকে ধরে আমরা হুইমজিক্যালি অনেকগুলো প্রজেক্ট নিয়েছি যেগুলো না নিলেও চলতো, নাম্বার 1। নাম্বার 2, যেগুলো নিয়েছি সেগুলোর ফিজিবিলিটি স্টাডি কাগজে কলম হয়েছে, অ্যাকচুয়াল রিয়েল ইম্প্যাক্ট যেখানে যতটুকু হওয়া দেখা দরকার সেখানে না দেখে আমরা আসলে এখানে ফান্ডিং করেছি। এবং আরেকটা বড় যে প্রবলেম আমাদের ফান্ডিংয়ে সেটা হচ্ছে আমাদের ফান্ডিংগুলো হচ্ছে প্রজেক্ট বেস ফান্ডিং। প্রজেক্ট বেস ফান্ডিং মানে হচ্ছে আজকে যিনি পিডি আছেন তার মতো করে সব হবে, আগের পিডি যা করে গেছে সব ভুল, নতুন যিনি আসবেন তার মতো করে আবার নতুন স্বপ্ন রচিত হবে, নতুন বিল্ডিং হবে, নতুন গাড়ি কেনা হবে, নতুন সবকিছু হবে। তো আগে যে প্রজেক্টের ভ্যালু ছিল সবকিছু নতুন। আপনি যদি প্রজেক্টের হিস্ট্রিগুলো দেখেন, যেমন আইসিটি ডিভিশনে একটা প্রজেক্ট আছে যেটা 500 কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল, সেটা এখন এসে 5000 কোটি টাকা একটা প্রজেক্ট, কিন্তু ওই প্রজেক্টের ইম্প্যাক্ট একই জিনিস, একই ট্রেনিং, একই ডেভেলপমেন্ট, একই জিনিসকে আমরা নতুন মোড়কে ঢেলে নতুনভাবে দিচ্ছি। আমাদের বোতলের জায়গায় আছে, শুধু গ্লাসগুলো আমরা চেঞ্জ করি, আমাদের সংস্কার হবে না। এই আলোচনার সূত্র ধরে আরো যে কিছু প্রশ্ন ছিল আপনার কাছে সেটি পর্যায়ক্রমে আমরা শুনে নেব। আমরা একটু জাকিরউদ্দিন আহমেদ ভাই আপনার কাছে আসতে চাই যে অর্থনীতির প্রসঙ্গ, যে ভঙ্গুরতা, যে অব্যবস্থাপনা আমরা লক্ষ্য করছি, তার সাথে বাজার পরিস্থিতি নিয়ে এখন তো সবাই আসলে এক ধরনের উদ্বিগ্ন কিংবা একটা ভাবনার মধ্যে তাকে পড়তে হচ্ছে। যারা নির্দিষ্ট আয়ের মানুষ যারা, কিংবা পরিমিত আয়ের পরিবার বা মানুষ যারা, বিশেষ করে নিত্যপণ্যের যে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ সেটি অনেকেরই ক্রয় সীমার মধ্যে নেই, ক্ষমতার মধ্যে নেই, এবং সরকার নানাভাবে চেষ্টা করছে কিন্তু পারছে না। এই না পারার পিছনের কারণগুলোকে আপনি কিভাবে দেখেন, কারণ আপনি বিষয়গুলো নিয়ে কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। এক কথায় যদি বলি সেটা হচ্ছে যে 18 কোটি মানুষের দাবি কিন্তু হচ্ছে দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কিভাবে কমানো যায়, পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে বর্তমানে একটা আলুর দাম বা একটা ডিমের দাম কি হওয়া উচিত, এটার যে যৌক্তিকতা, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে সায়েন্স আছে বা প্রযুক্তি আছে, সেই অ্যানালাইসিস আছে, এইগুলোকে আমরা কেন জানি ভুলে যাই। যখন আমরা একটা প্রজেক্ট নিব, ভাই যেটা বলছিলেন, একটা প্রকল্পর ওই যে গ্লাসগুলো চেঞ্জ হয়, আমার কিন্তু জগটা ঠিক আগেরটাই থেকে থাক, এই জায়গাগুলোতে চেঞ্জ আসতেই হবে। আর প্রধান কারণ হচ্ছে সমন্বয়হীনতা, একেবারেই অভাব। সেটা হচ্ছে কি, আজকের কথা যদি বলি, আজকে আপনার প্রোগ্রামে আসার আগে আমি ভোক্তার ডিজি মহোদয়ের সাথে একটা মিটিং করে এসেছি। ওনার নিজের বক্তব্য হচ্ছে আমরা এখনও আদার্স স্টেক হোল্ডারদের সাথে কেন জানে আমাদের সমীক্ষার মিল পাই না, কোথায় জানি একটা ভূত আছে, এক একটা ডিপার্টমেন্ট এক এক রকম রেজাল্ট দিচ্ছে। এই যে একটা সমন্বয়ে অভাব, এইটা কবে দূর হবে আমি জানি না। আমাদের দেশে এটা বহু পুরনো একটা অসুখ যে সরকারি সমীক্ষার সাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমীক্ষার কোনো মিল থাকে না, বিশেষ করে ফাইন্ডিংস এর অনেক বেশি ব্যবধান থাকে। রাইট। এখন কে ফাঁকি দেয়, কে বেশি দেখায় আমরা তো বুঝতে জানি না, আমরা তো যে যেটা বলে সেটা কি সামনে রেখে আলোচনা করি না। কিন্তু এই জায়গায় একটা সমাধান তো আছে, যারা বলছে প্রাইভেটলি অথবা যারা গভর্নমেন্টলি বলছে তাদেরকে এক করে দেন না, তাদের দুইজনের যুক্তিটা শুনেন না, শুনে আমরা একটা সুন্দর অবস্থানে যাই না। এই জায়গায় অভাব রয়েছে। আমরা বলবো, বা আমি একেবারেই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ইগো প্রবলেম। গভর্নমেন্টের যারা আজকে নীতি নির্ধারক, তাদের সাথে প্রাইভেট যারা স্টেক হোল্ডার বা প্রাইভেট যারা এন্টারপ্রেনর, তাদের মধ্যে একটা গ্যাপ আছে। কিন্তু এই সরকারের সময় সেটি কেন হচ্ছে? এটি তো আর কোনো রাজনৈতিক সরকার না। রাইট। এখন হচ্ছে না। বাজারের কথা যদি একদম বলতেই চাই, সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা নিয়ে আমি দীর্ঘ 1.5 বছর কাজ করছি। বাজারের প্রত্যেকটা মানুষের সাথে আমি কথা বলেছি। আমাদের যারা একদম নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি অবহেলিত, কারণ তাকে প্রতিদিন অন্ততপক্ষে আলু, ডিম, পেঁয়াজ, মানে যেটা কমন কিনতেই হয়। তো এই যে ঊর্ধ্বগতি হচ্ছে, কেন হচ্ছে? আমরা বারবার বলি কথা শুনছি, সরকারের সিন্ডিকেটের কথা, কিন্তু সিন্ডিকেট কে ধরবে? আর সিন্ডিকেট কখনো আমরা দেখেছি? এই সিন্ডিকেটকে রোধ করতে গেলে আমাদের প্রয়োজন একটা প্রযুক্তিগত সমাধান। এই প্রযুক্তিগত সমাধান কিন্তু আবিষ্কার হয়েছে, এটা নিয়ে কথা হয়েছে বিভিন্ন বিজ্ঞ লোকরা। জাকির ভাই, এই যে প্রযুক্তিগত সমাধানের প্রসঙ্গ বলছেন, সেটি আসলে কিভাবে প্রয়োগ করা যেতে পারে, এবং যারা সিন্ডিকেট পরিচালনা করে, বিভিন্ন পণ্য কেন্দ্রিক সিন্ডিকেটগুলো আমরা দেখছি, এদেরকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা এবং ওই প্রযুক্তি ব্যবহার করে সেটি কীভাবে পর্যবেক্ষণ করা যায়, প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি টেবিল টক অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। অর্থনীতি সংস্কারের করণীয়, সেই প্রসঙ্গ ধরেই আলোচনা। জাকিরউদ্দিন আহমেদ, আপনি বলছিলেন যে প্রযুক্তি ব্যবহার এবং অ্যাকচুয়ালি যে সিন্ডিকেটের লাগাম কিভাবে টেনে ধরা যায়।
খুব সহজ, সমাধানটা কিন্তু একেবারেই আমাদের হাতের নাগালে। সেটা হচ্ছে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি, আমরা সরকারকে এবং বর্তমান যে যারা এই বাজার ব্যবস্থাপনার সাথে রিলেটেড প্রত্যেকটা মানুষকে আমি পার্সোনালি গিয়ে আমাদের যে সমীক্ষা, আমাদের যে পলিসি, আমাদের যে হার্ডওয়্যার অথবা সফটওয়্যার সেটা প্রদর্শন করিয়েছি। এখানে আপনি শুধু চিন্তা করেন যে আজকে ঢাকাতে আমরা যদি ছোট্ট একটা পাইলট প্রজেক্ট করি, প্রতিটি বাজারে যেখানে আমরা যখন সকালবেলা বাজারে যাই ওইখানে একটা সাইনবোর্ড থাকবে, সেই বোর্ডের মধ্যে সরকারের বাজারের সামনে একটি মূল্য তালিকা দেওয়া আছে, কিন্তু সেটা তো আসলে আপডেট করে নাই, কেউ থাকলেও মানছে না। এক্স্যাক্টলি, আপনি রাইটলি ধরেছেন। এই মূল্য তালিকাটা থাকবে আধুনিক, ডিজিটাল। সেটা কি, এটা কন্ট্রোল হবে সেন্ট্রাল থেকে। সারা বাংলাদেশে অ্যাট এ টাইম উইদিন এ 1 মিনিট আপনি সেই ডেটাটাকে পাস করতে পারছেন, যেটা ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে। ইন্টারনেট যদি নাও থাকে, বিদ্যুৎ যদি নাও থাকে, তাও কিন্তু আপনার ডিসপ্লেটা সচল থাকবে। সেই প্রযুক্তিটা কিভাবে করেছি আমরা, আপনি দেখেন যে বাজারে যখন একটা প্রাইস নির্ধারণ হয়, বর্তমানে কি করছে আপনার কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে, এটার সাথে রিলেটেড হচ্ছে টিসিবি, এটার সাথে রিলেটেড হচ্ছে ভোক্তা অধিকার, এটার সাথে রিলেটেড হচ্ছে কনসার্ন মিনিস্ট্রি, দ্যাট মিনস আমাদের বাণিজ্য মন্ত্রণালয়। তাদের যে প্রক্রিয়া, একটা বাজারের প্রাইস নির্ধারণ হয়ে সিগনেচার হতে হতে 12টা থেকে 1টা বেজে যায়, এটাকে একটু ত্বরান্বিত করতে হবে। তারা যে বাজারের দামটা নির্ধারণ করবে, বাজারটা বসে 7টা থেকে 8টার মধ্যে বসে এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা কয়জন আমাদের মোবাইলে ওয়েবসাইটে দেখে বাজারে যাই? আমরা ইউজ টু না, বা দেখলেও তো বাজারে গিয়ে মিল পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। তো বাজারের যে বিক্রেতা সকালে ওই বোর্ডটা দেখেই তাকে ঢুকতে হবে। আবার যখন ক্রেতা যাবে, তখন যখন প্রাইসটা দেখবে, সে কিন্তু বেশি দিতে চাইবে না। এই যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স, এটা ক্রিয়েট হবে তখনই যখন একটা ডিজিটাল বোর্ড বসানো হবে। এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে, এই ডিজিটাল বোর্ডে আর কি থাকবে? এটার সাথে কিন্তু অনেকগুলো প্যারামিটার আছে। এই ডিজিটাল বোর্ডে আপনি জানবেন আজকে ঢাকা শহরের ওয়েদারটা কি, আজকে জানবেন যে ফোরকাস্টিংটা কি। আপনাদের এই যে প্রস্তাবকে ভোক্তা অধিদপ্তর, অধিকার অধিদপ্তর তারা কিভাবে দেখছে, বা তাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে? তারা এটা থেকে একমত? একেবারেই একটা বোর্ড তারা দিতে চায়, প্রত্যেকে একমত। আজকে যেটা বলছিলাম যে ডিজি মহোদয় নিজে সময় দিয়েছেন, আগামী 11 তারিখ উনি আবার দেখবেন। আর আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে আপনাদের সুন্দর প্রস্তাবনাটাকে নিয়ে আসেন, আমি নিজে একটু দেখতে চাই। তো আসলে তার পজিটিভ। এখন প্রবলেম হচ্ছে সচিব মহোদয়ের বক্তব্য হচ্ছে যে আমরা যে এই পলিসিটাকে আপনাকেই দিব বা কাউকে দিব, এটা আসলে কতটুকু সাস্টেইনেবল, এটা কতটুকু যৌক্তিক, এইটা একটু নিরীক্ষার ব্যাপার আছে। এই নিরীক্ষাটা ওনারা করছেন দীর্ঘ 1.5 মাস 2 মাস ধরে। এই নিরীক্ষাটাকে একটু ত্বরান্বিত করতে হবে, কারণ আমার বিশ্বাস যদি কোনো পলিটিক্যাল সরকার আসে, এই যে একটা সিন্ডিকেট, 1000 কোটি টাকার লুটপাট, এটা কিন্তু হতে দিবে না। জি, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হাতেম ভাই, আসতে চাই এই প্রসঙ্গদের, আসলে এই ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধারের প্রসঙ্গ, তার সাথে বাজার পরিস্থিতির যে সম্পর্ক যেটা দাঁড়িয়েছে, সাধারণ মানুষ অথবা নির্দিষ্ট আয়ের মানুষের তো চলতে হিমশিম খেতে হচ্ছে, সেটি সরকারও স্বীকার করছে, সাধারণ মানুষও বলছে, কিন্তু উত্তরণের উপায় কি? সেই জায়গা থেকে প্রশ্নটি হলো যে কোনো ব্যবসায়ীর নাম যখন সিন্ডিকেটে আসে, আমরা নানা ইঙ্গিতে, একেবারে নাম সরাসরি না বলে এমনভাবে উপস্থাপন করা হয়, বোঝা যায় যে এই কোম্পানি বা ব্যক্তির কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এই ব্যবসায়ী সমাজের মধ্যে প্রতিক্রিয়া কি, বা এই ক্ষেত্রে পরিশুদ্ধতার পরিবেশ বা সংস্কৃতি কিভাবে তৈরি করা যায়? এই ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান হচ্ছে, সরকার যদি এরকম সিন্ডিকেটের কোনো অস্তিত্ব পায় বা ধরতে পারে, কঠোর শাস্তি তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। কোনো রকমের সেখানে কনসেশন নেই, কোনো মার্সি নেই, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি দেখেন যে গত সরকারের আমলে যে লুটপাটটা হয়েছে, মানে সবাই পুরা রাষ্ট্রযন্ত্র মানে কিভাবে লুটপাট করেছে তার একটা প্রমাণ হলো, আপনাদের নিশ্চয়ই মনে আছে, হাইকোর্টে যখন একটা রিট হইল এই লুটপাটের নিয়ে, তখন হাইকোর্ট কি নির্দেশ দিল, আগামী মানে 25 জানুয়ারি পর্যন্ত এই লুটপাট যিনি করলেন, যার তদন্ত করতে ছিল, সেই দুদক তার তদন্ত করতে পারবে না, পত্রিকা কোনো নিউজ করতে পারবে না। দুর্ভাগ্যজনক, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাদের উপর মানুষের সর্বশেষ ভরসার জায়গা, সেই বিচার বিভাগ যদি এই ধরনের আচরণ করে সিদ্ধান্ত নেয়, তো কিসের ইঙ্গিত বা কি আমরা দেখতে পেয়েছি, এটা বলার আর অপেক্ষা রাখে না। তো এটা আজকে যদি আমরা এখন এই সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে, যে এই যে শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে, নিশ্চয়ই শ্বেতপত্রে 28 লক্ষ কোটি টাকার কথা বলেছে,
তাহলে কারা কারা নিছে সেটাও নিশ্চয়ই সেখানে আছে। তো ডেফিনেটলি সরকার, আমরা আশা করব যে এদের বিরুদ্ধে নামগুলো প্রকাশ করার কথা প্রকাশ বলছেন, করে জনসমক্ষে তাদের চেহারাটা একটু উন্মোচিত করা, যে মানুষ দেখুক যে কারা এই 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 দুর্বৃত্তায়ন কারা করেছে, কারা দেশকে এইভাবে লুটপাট করে নিয়েছে, এইটা একটু দেশের জনগণ অন্তত দেখুক। দ্বিতীয়ত হচ্ছে সরকারের এই জায়গাটাতে একটা নৈতিক কঠোর অবস্থান অবশ্যই নিতে হবে, এর কোনো বিকল্প নাই। তাহলে ভবিষ্যতে অন্য কেউ এটা করতে গিয়ে তখন আর সাহস করবে না। একটা দৃষ্টান্তমূলক শাস্তি, পানিশমেন্ট জনসমক্ষে এটা আসতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে নৈতিক অবস্থান থেকে এদের বিরুদ্ধে কঠোর হতে কোনো অসুবিধা আছে কিনা, কোনো ভয় আছে কিনা? আমি তো মনে করি ভয় থাকার কোনো কারণ নেই। কারণ আমরা যদি দেখি আমাদের অবস্থান থেকে বিগত দিনগুলিতে আমরা যেভাবে আমরা চেষ্টা করেছি, সরকার তো এর অনেক শক্তিশালী, সরকারের চেয়ে তো মানে শক্তিশালী তো আর একটা রাষ্ট্রে কেউ থাকতে পারে না। সুতরাং সরকার ইচ্ছা করলে সেটাকে অবশ্যই করতে পারবে এবং সেটা করা উচিত। এর মধ্যে কোনো রকমের বিকল্প নেই। এ দেশকে যদি বাঁচাতে হয়, এদেশের মানুষকে যদি কোনো শিক্ষা দিতে হয়, আদারওয়াইজ যদি এটা না হয় তাহলে ভবিষ্যতে আরও এরকম এসালম আরো বহু কিছু আবিষ্কার হবে। মানে ভবিষ্যতে অনেকেই ভাববে যে আসলে দুর্নীতি করলে একটা সময় পার পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। সুতরাং করি, এরপরে একসময় কেটে পড়বো। এবং এই যে আপনি যথার্থই বলেছেন, টাকা পাচার এবং দুর্নীতির বিরুদ্ধে যে একটা ঐক্যবদ্ধভাবে যে তৎপরতা বা যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে কি সবাই একমতে আসতে পারবে? আমাদের বাস্তবতা কি বলে? আমি অন্তত ব্যবসায়ীরা আমি মনে করি একমত হবে। কারণ আলটিমেটলি তো আমরা ব্যবসায়ীরা তো সাফারিংসে আসি এই সমস্ত দুর্নীতি এবং লুটপাটের কারণে। সুতরাং এখানে ব্যবসায়ীরা একমতে না আসার কোনো কারণ আমি মনে করি নাই। নিশ্চয়ই ব্যবসায়ীরা একমত হবে, সেটি আপনি বলতে। এবং আমরা কিন্তু সবসময় এই কথা বলে আসছি। ইভেন এখন যেমন ধরেন, আমরা এখন এনবিআর বর্তমানে যিনি আছেন চেয়ারম্যান, আগে আমরা এনবিআর চেয়ারম্যানের সাথে কথা বলতাম বা অনেক ক্ষেত্রে বলতে পারতাম না, আর বললেও কোনো কাজ হতো না। আমরা বলেই যেতাম যে এই সমস্যা ওই সমস্যা, এই হচ্ছে এইভাবে। মানে এনবিআর মানে একটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেই গুরুত্বপূর্ণ পার্ট জনগণের অধিকার হরণের জন্য ট্যাক্সেশন পলিসিতে যেভাবে পলিসিটা করেছে, এটা রীতিমতো দুর্বৃত্তায়ন করেছে। সেখানে বেআইনি কিছু আইন তৈরি করা হয়েছে, ব্যবসায়ীদের টাকা লুটপাট করার জন্য সেখানে কিছু আইন তৈরি করে রাখা। এখনকার চেয়ারম্যান সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন। আমরা তাকে সাধুবাদ জানাই যে তিনি চেষ্টা করছেন এবং অন্তত আমাদের কথাগুলি শুনছেন, আমলে নিচ্ছেন। ইভেন পত্রপত্রিকা মিডিয়াতে যে সমস্ত কথা আসছে সেগুলিও উনি আমলে নিচ্ছেন, চেষ্টা করছেন। তাকে সময় দিলে আমরা আশা করি এই জায়গার অন্তত কিছুটা হলো পরিবর্তন হবে এবং এই চেষ্টার মধ্যে দিয়ে একটা সমাধান আসবে। আতিম ভাই অসংখ্য ধন্যবাদ। কামরুজ্জামান ভাই, আসতে চাই যে আসলে বাজারের যে দুর্বৃত্তায়ন এবং আর্থিক খাত, এনবিআর এর আগের প্রসঙ্গের বৈশিষ্ট্যগুলো, অবস্থাগুলো হাতেম ভাই বলছিলেন। তো বাজারের দুর্বৃত্তায়ন প্রতিরোধের ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রশ্নে প্রযুক্তির যে ব্যবহারের কথা আমাদের জাকিরউদ্দিন আহমেদ ভাই বলছিলেন, সেটি আরও বেশি জনবান্ধব করা, ব্যবহারের উপযোগী করার ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি বা আপনারা কিভাবে দেখেন? অন্য খাতগুলোর চাইতে আইসিটি খাতে গত 15 বছরে যদি দেখেন, সরকার নিজে যেটা করেছে সেটা হচ্ছে আইসিটিতে নিজেই ব্যবসা শুরু করেছে, অথবা ব্যবসায়িক আদলে সে নিজে কাজ শুরু করেছে। যেটা আসলে আইসিটি হচ্ছে এমন একটা জায়গা যেখানে অলওয়েজ ইয়াং যারা থাকে তারা লিড করে। তো আমাদের যেভাবে করে আইসিটিটা গ্রো করেছে, এটা আসলে ধ্যান ধারণাটা ভাঙতে হবে। আমি জানি না ওনারা প্রজেক্টটা কীভাবে দিয়েছে। এটা এমন হওয়া উচিত, সরকারের কাছে সরকারের দায়িত্ব হচ্ছে সে শুধুমাত্র ডেটা ওন করবে এবং এই ডেটাটাকে সে সব উদ্যোক্তা বা ইনোভেটর যারা আছে, ইউনিভার্সিটির যে রিসার্চের জন্য ইনোভেটরদের এটার উপরে বেস করে সলিউশন ডেভেলপ করার জন্য, এবং সেই সলিউশন জনগণ যাতে তার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী ব্যবহার করতে পারে, ওরকম একটা মেকানিজম এবং প্রসেস আমাদের দাঁড় করাইতে হবে। আদারওয়াইজ যেটা হবে, আজকে ওনাদের যে সুন্দর প্রস্তাব, এটা একটা প্রজেক্ট আকারে যাবে, কোনো কেউ এটাতে ফান্ডিং করবে 2 বছর, এবং এটার পরবর্তীতে 2 বছর পরে সাস্টেনেবিলিটি এবং এটাকে কিভাবে ইকুইটেবল করা যাবে, এইটা যতক্ষণ পর্যন্ত আমরা প্রাইভেট লেড না করব, যতক্ষণ আমি যেহেতু ওনাদের প্রস্তাব জানি না, বাট যতক্ষণ পর্যন্ত আমরা প্রাইভেট লেড না করব এবং এটাকে যতক্ষণ রেভিনিউ মডেলে আমরা না আনতে পারবো, আইসিটি দিয়ে আপনি টাকা লুটপাটি করতে পারবেন, সিটিজেন সেন্ট্রিক এবং সাস্টেনেবল কোনো মডেল এখানে দাঁড় করাইতে পারবেন না। একটা এক্সাম্পল দিই,
আমাদের গত 15 বছরে ধরেন হ্যাঁ অনেক ডিজিটাইজেশন হয়েছে, আসলে ডিজিটাইজেশন হয়েছে, কিন্তু জনগণ কি এটার সুবিধা পেয়েছে? জনগণের উপকার কতটুকু কেন পায় নাই দেখেন, কেন পায় নাই দেখেন, দৃশ্যমান কেন হয় নাই দেখেন। আপনি পুলিশে যাবেন, ওদের কিন্তু ডিজিটাইজ হয়েছে। আপনি এনআইডিতে যাবেন, ওদেরও ডিজিটাইজ হয়েছে। এদের মধ্যে কি কোনো ইন্টিগ্রেশন আছে? আমরা বলি সমন্বয়। মানে আমার যে এনআইডি, এটা চেঞ্জ করার জন্য পুলিশের ভেরিফিকেশনের জন্য পুলিশের সিস্টেমে আলাদা করে যেতে হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন এইভাবে হয় না। ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে হয়, আপনি দেখেন আপনার ফেসবুকে, আপনার ফেসবুক আইডি দিয়ে আপনি ধরেন জিমেলে হয়তো লগ ইন করেন, আপনার জিমেল আইডি দিয়ে আপনি হয়তো অন্য একটা সিস্টেমে লগ ইন করেন। টেকনোলজিক্যালি এগুলো পসিবল। কখন পসিবল হবে? যতক্ষণ পর্যন্ত আমরা এই প্রজেক্ট বেসড, মানে এই যে হরির লুট মডেল থেকে আমরা যতক্ষণ বের হতে না পারবো, ততক্ষণ আসলে প্রযুক্তি দিয়ে আপনি কোনো কিছু সলভ করতে পারবেন না। বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে বা অনেক ক্ষেত্রে প্রযুক্তিকেই মানে দুর্বৃত্তায়ন করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে। এবং এই জায়গাতে যে প্রযুক্তি বা এই দুর্বৃত্তায়ন প্রতিরোধের যে ভূমিকা আমরা অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে দেখি, আমাদের এখানে এটির খুব বেশি ইতিবাচক প্রয়োগ দেখি না কেন? সেখানে প্রক্রিয়াগত অনেক জটিলতা, নাকি আমাদের সদিচ্ছার যথেষ্ট? আমাদের এখানে যে আমি তো আবার বলছি যে ধরেন আমাদের এখানে যেই ইয়াং মাইন্ডসেট আছে, তাদের পক্ষে অনেক কিছু করা পসিবল। এক্সাম্পল দিই একটা, ধরেন রেলওয়ের টিকিট। হ্যাঁ, সরকারের কি করা উচিত ছিল? সরকারের উচিত ছিল রেলওয়ের যে টাইম টেবিল, টিকিটের যে প্রাইস, কোথায় কোন বগি, তার কি ক্যাপাসিটি, এই ডেটাটা সরকার হচ্ছে অ্যাভেলেবল করে দিবে। এবং এটা হচ্ছে আমাদের যে এসডিজির গোল, ওই এসডিজির গোল মিট করার জন্য ওজিডির মানে ওপেন গভর্নমেন্ট ডেটা, এটা একটা ইনিশিয়েটিভ যেখানে আসলে প্রত্যেকটা সরকারকে তার কিছু ডেটা ওপেন করতে হয়। সরকার যদি এই ডেটাটা ওপেন করে দেয়, আমার মতো বা আমাদের মতো এরকম ধরেন আরও 10টা আসবে যারা তার মতো করে অ্যাপ তৈরি করবে। আপনার যে অ্যাপ পছন্দ হবে, যে অ্যাপ মনে করেন আপনি ব্যবহার করলে পয়েন্ট বেশি পাবেন, রিওয়ার্ড বেশি হবে, সেটা দিয়ে আপনি টিকিট কিনবেন। এখানে তো কোনো ব্যুরোক্রেসি নাই। এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে স্বচ্ছ না, কারণ আমাদের ব্যুরোক্রেসি, আমাদের প্রসেস, আমাদের পলিসি এগুলোকে কুক্ষিগত করে রাখার পক্ষে সবসময় থাকে। এর পিছনে কারণ কি? কুক্ষিগত করে রাখা, ওই যে আপনার যখন কুক্ষিগত চলে যাচ্ছে, না ক্ষমতা না তো, মজাটা কোথায় দেখেন, আজকে 2 বছর একটা প্রজেক্ট হবে, একজন পিডি হবে, কোনো একটা ব্যাংক ফান্ডিং করবে, মানে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিং করবে অথবা নিজস্ব অর্থায়নে ফান্ডিং, 2 বছর শেষ, আবার এই একই প্রজেক্টে নতুন করে ফান্ডিং হয়। যেমন রেলওয়েতে বলা হয় 300 কোটি টাকা অমুক কোম্পানি নিয়ে গেছে। অমুক কোম্পানি 300 কোটি কেন ভাই, 1000 কোটি টাকাই নিবে, সেটা ব্যাপার না। সিটিজেন কি সার্ভিস পাচ্ছে কিনা, আমার ওই টাকাটা দিয়ে সিটিজেন কি সার্ভিস পাচ্ছে? সিটিজেন সার্ভিস পাচ্ছে না, এই কারণে কেন আমার এখনো এনআইডির নাম পরিবর্তনের জন্য আমাকে বেশি সময় ব্যয় করতে হবে? কারণ আমি সিটিজেন সেন্ট্রিক চিন্তাটা করি না, আমি চিন্তা করেছি প্রজেক্ট বেসড। এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। এই পরিবর্তনগুলো করার জন্য কখনো কখনো জনগণকে ঘরমুক্ত হয়ে যেতে হয়, যে একটা নাম পরিবর্তন, তার পর্যাপ্ত ডকুমেন্টস থাকলেও তাকে একটা প্রক্রিয়াগত ভোগান্তির মধ্যে পড়তে হয়। জি, মোহাম্মদ কামরুজ্জামান, অসংখ্য ধন্যবাদ। আসতে চাই জাকিরউদ্দিন আহমেদ ভাই, যে আমাদের যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে অবস্থা দেখছি, সংস্কারের জায়গাতে কি করণীয়, সেই প্রসঙ্গ থেকে যদি প্রশ্নটি রাখি, যে জবাবদিহিতা, সুশাসন নিশ্চিত করতে হবে, সেটি শ্বেতপত্র প্রণয়নের মধ্যে সেটি আছে। এই কথাগুলো তো আপনারা বিভিন্ন সময় বলছেন। এই 5ই আগস্টের পরে কি সুশাসন, জবাবদিহিতার প্রসঙ্গে কতটুকু পরিবর্তন দেখছেন? এক কথায় অবশ্যই পরিবর্তন সবাই দেখছি, বাট এইটা দৃশ্যমান আরও হবে যখন এই বর্তমান সরকার সেটাকে ওপেন আপ করবে জনগণের সাথে। আমরা দেখছি ভালো ভালো ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু সেটার পার্সেন্টেজটা কত, এইটা কিন্তু আমরা দেখতে চাই, বুঝতে চাই। এই জায়গায় আমাদের একটু বলবো বর্তমান সরকারকে ক্লোজ মনিটর করতে হবে যে আমি জনগণের সেবায় নিয়োজিত আছি, আমি কোন কাজটা কত পার্সেন্ট করেছি এবং আমি কত দিনের মধ্যে সেটাকে অ্যাচিভ করব। এই জায়গাটা যদি ওপেন করে দেয়, তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা নাগরিক হ্যাপি হবে এই বর্তমান সরকারের প্রতি। সেক্ষেত্রে আমাদের যে প্রশাসনিক যে ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, সেটি কি কত তার পক্ষ থেকে বা সেই পর্যায় থেকে কতটা সহযোগিতা পাবেন? সহযোগিতা, সত্যি কথা হচ্ছে ভাইয়ের কথা একটু আমি অ্যাড করি, খুব রাইটলি অ্যাড্রেস করেছেন। এই যে প্রযুক্তি, এই প্রযুক্তির প্রতিটি ব্যবহার আমাদের সচিব বলেন, আমাদের মন্ত্রী বলেন, আমাদের উপদেষ্টা বলেন, আমাদের ইয়াং জেনারেশন বলেন, এখন সবাই জানে। সবাই কিন্তু আমি বলবো যে খুবই কনসার্ন প্রতিটি ব্যাপারে, যেটা একসময় ছিল না। এখন দরকার হচ্ছে যে যেই কাজের জন্য এক্সপার্ট তাকে পিক করতে হবে এবং সেটা মানে জনসম্মুখে বলতে হবে যে সে এটার এক্সপার্ট, তার দলিল দেখাতে হবে, তাহলে কিন্তু রাইট একটা মানুষকে দিয়ে একটা রাইট ডিসিশন মেক করা যায়। আমরা বিভিন্ন সময় যে দেখছি যে আসলে সেটা সামনের দিনগুলোতে কি অবস্থা বিরাজ করবে জাকির ভাই, সেটি হচ্ছে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে, কোনো জনবান্ধব কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যে নানা ধরনের প্রভাব, কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে নানা ধরনের প্রভাব বিস্তারের যে গল্প আমরা শুনতাম, সেটি সত্যি হয়েছে গত 15 বছরে। সেটা আগামী দিনে কি অবস্থা দাঁড়াবে, কি মনে হয়? এইটা কমবে, বাট আমি একটু কম আশাবাদী এই কারণে
ওই যে ব্যুরোক্রেটরা তাদের যে মেধা, তাদের যে সততা, তাদের যে প্রত্যেকটা জিনিস জনসম্মুখে বলা, যেটা আইনে বলা আছে যে আমি যা করব জনসম্মুখে বলতে হবে, সেই জায়গায় একটু অস্বচ্ছতা রয়ে গেছে। এটা থাকবে, এটা থাকবে এই কারণে, কারণ তাদের যে এজ, তাদের যে এক্সপিরিয়েন্স, তারা কিন্তু হুট করেই বদলিয়ে দিতে পারবো না। নতুন জেনারেশনকে হুট করে দিয়েই কিন্তু আজকে একটা সচিব পর্যায়ে বানাতে পারবো না। এই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি, আমরা এই জায়গাটাকে অ্যাড্রেস করতে হবে, সেই জায়গাটা অ্যাড্রেস করতে হবে এবং যে প্রয়োজনীয় যে নীতিগত পরিবর্তন, সেই সিদ্ধান্ত বা নীতিরও একটা পরিবর্তন, যেটি যেখানে প্রয়োজন সেটি গ্রহণ করতে হবে। জাকিরউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। একটা বিরতিতে যাব, তার আগে মোহাম্মদ হাতেম ভাই প্রশ্নটি রেখে যায়। বিনিয়োগের প্রসঙ্গ নিয়ে কথা বলছে, আপনারা কথা বলছেন যে বর্তমান যে বাস্তবতায় ব্যাংকের পরিস্থিতি, অর্থনীতির খাতগুলো সব কিছু মিলে দেশি বিদেশি বিনিয়োগের যে প্রসঙ্গ, সেটি নানাজন নানা ধরনের মন্তব্য করছেন, যে আসলে আপনি কতটা সম্ভাবনা দেখছেন। এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। অর্থনীতি খাতের সংস্কার এবং কিভাবে সেটি করা যায় এবং সার্বিক বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। মোহাম্মদ হাতেম ভাই, যে প্রশ্নটি রেখে যাও, বিনিয়োগের প্রসঙ্গ নিয়ে আমরা নানা মন্তব্য শুনছি, আপনি কিভাবে দেখছেন? আপনি দেখেন, মানুষ যখন, ব্যবসায়ীরা যখন, একটা দেশের ব্যবসায়ী যখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত থাকে, টিকে থাকার সংগ্রামে লিপ্ত থাকে, তখন কিন্তু ওই বিনিয়োগের চিন্তা ভাবনা স্বপ্নেও দেখে না। তো বর্তমান পরিস্থিতি কিন্তু এরকম, আমরা টিকে থাকার লড়াই চলছে। কারণ আপনি যদি দেখেন, গত 2 বছর যাবৎ আমাদের বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে এনার্জি, গ্যাস, বিদ্যুৎ। তো আমরা সবচেয়ে বেশি সংকট ফেস করছি কিন্তু এইটাই। এবং আমরা যদি বলেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের ছিল গত 1-2 বছর যাবৎ এটা। আমরা একদিকে গ্যাস পাচ্ছি না, আবার অপরদিকে গ্যাসের মূল্য অস্বাভাবিক বাড়ে। 12 টাকার গ্যাসটাকে 30 টাকা, পরে 31.5 টাকা পর্যন্ত করা হলো, আমাদের থেকে নেওয়া হলো। আপনি যদি দেখেন, এখন এই গত 1 মাস যাবৎ কিছুটা গ্যাসের আমরা উন্নতি দেখছি। এটা আমি আজকে তিতাসের এমডি হিসেবে জিজ্ঞেস করলাম ঘটনা কি। তো ঘটনা হচ্ছে যে ওনারা ট্রাই করছেন বিদ্যুতে কম দিয়ে বা অন্য জায়গায় কম দিয়ে ইন্ডাস্ট্রির জন্য গ্যাসটাকে দিতে। আর দ্বিতীয়ত হলো, আমরা যদি দেখি যে এলএনজির উপর নির্ভরশীলতা, মানে বিদেশ থেকে এলএনজি আমদানির উপর নির্ভরশীলতাটা বেড়ে গিয়েছিল গত সরকার আমলে। নিজস্ব গ্যাস উৎপাদনের চেয়ে আমদানিটাকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। এটা কেন প্রাধান্য দেওয়া হচ্ছিল, এটা আমরা বুঝতে কারোই কোনো অসুবিধা হচ্ছে না, কারণ সেখানে একটা বড় ধরনের কমিশন বাণিজ্য, যেটা আমরা পত্রপত্রিকার মধ্যে দেখেছি। তো এই যে কমিশন বাণিজ্যের কারণে যে গ্যাসের মূল্যটা বাড়িয়ে একটা মানুষেরকে অস্বাভাবিক একটা জায়গায় ফেলে দিল ব্যবসায়ীদেরকে। ফলে কি হলো, মানে ব্যবসায়ীরা নতুন করে ইনভেস্টমেন্ট বিমুখ হলো, ইন্টারেস্ট রেট বাড়লো, ইনভেস্টমেন্ট বিমুখ হলো, তারপরে মানে টাকার মানে তারল্য সংকট, ইনভেস্টমেন্ট বিমুখ হলো। আবার আপনি বিদেশি কেউ এসে ইনভেস্ট করবে, তারা তো আমরা না হয় আমাদের এই দুর্বলতার জায়গাগুলি তাদেরকে বললাম, কিন্তু তারা তো অ্যাসেস করেই আসবে। করে কেন আসবে? কারণ সে মনে করেন গত 1 বছরে চাইনিজ বহু ইনভেস্টর বাংলাদেশে আসছে, আমাদের সাথে সেভারাল মিটিং করেছে। তো আমরা বললাম না, কিন্তু এখানে তো কিছু চাইনিজ অলরেডি ব্যবসা করছে। তো তাদের কাছে তারা তো এক মাধ্যম থেকে তথ্য নেয় না, তারা তো ওখানে গেলেই শুনবে কি পরিস্থিতি আমরা ফেস করতেছি। একদিকে আমরা গ্যাস বিদ্যুতের সংকট, অপরদিকে ব্যাংকে নানা রকমের সমস্যা, মানে এলসি হয় না, এলসি করতে দেরি, ডলার সংকট ইত্যাদি। আর ওইদিকে এনবিআর এর অত্যাচার, মানে কাস্টমস, ট্যাক্স এবং ভ্যাট, 3টা ডিপার্টমেন্টের চরম অত্যাচার। তো এই সমস্ত কথাবার্তা যখন এসে বিদেশি কোনো ইনভেস্টর শুনবে, তখন তো তারা লেজ গুটিয়ে পালাবে। এবং বিডার যে ভূমিকা, বিনিয়োগ অথরিটির যে ভূমিকা, সেই জায়গাতে কোনো পরিবর্তন দেখছেন? আমরা কোনো পরিবর্তন দেখিনি। কারণ এই যে ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের যে বিষয়টা, এটা কারা করবে? বিডারই দায়িত্ব এটা, যে মানুষকে ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের বিষয়গুলি তারা তত্ত্বাবধান করবে বা ব্যবস্থা নেবে। কিন্তু সেটাও কোনো কিছু করতে আমরা দেখি, সেই পরিবর্তনগুলো দেখছেন না। দেখেন, একটা পয়েন্ট আমি একটু যোগ করি। আপনি দেখেন, এই যে মেট্রো রেল প্রকল্পের 7,000 কোটি টাকা নতুন করে যখন রিভাইজ করা হইলো,
7,000 কোটি টাকা কমে গেল। আর আগে আমরা কি দেখছি, যখন রিভাইজ হয় এরকম 7,000 10,000 কোটি টাকা বেড়ে যায়, কমে না। আগে শুধু বাড়তো, কমতো না, কিন্তু এখন কমে। এটাই বাস্তবতা, এটাই হলো আমাদের দেশের বাস্তবতা, এটাই বাস্তবতা। কামরুজ্জামান ভাই, আসলে যে অনিয়ম অব্যবস্থাপনা সবকিছু প্রতিরোধের ক্ষেত্রেও যখন প্রযুক্তির উপরেই অনেকে ভরসা রাখতে চায়, প্রযুক্তি কি বাংলাদেশের বাস্তবতায় এত কিছু নিয়ন্ত্রণ করতে পারবে? প্রযুক্তিকে যে কোনো কিছুর যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, সেটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট আনবে। ডিপেন্ড করবে আপনি এটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং কে এটাকে কোন পারপাজে ব্যবহার করে। একই প্রযুক্তি আপনি ধরেন, যেটা আমাদের যে মানি হেস্ট হয়েছিল বাংলাদেশ ব্যাংকের, সেটা প্রযুক্তি দিয়েই। আবার এই প্রযুক্তি দিয়েই কিন্তু আপনি অ্যান্টি মানি লন্ডারিং এর এগেনস্ট করতে পারবেন। এবং হাতিম ভাই যেটা বলছিলেন যে ধরেন বিডার যেমন বিডা এই প্রযুক্তি দিয়ে একটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ইজ অফ ডুইং এর র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে কীভাবে আর উঠানো যায়, বর্তমানে যিনি এই বিডাকে নেতৃত্ব দিচ্ছেন উনি এটাকে নিয়ে এর আগেও কথা বলেছেন, চেষ্টা করে যাচ্ছেন যাতে আমাদের যে একটা ডকুমেন্ট এক জায়গায় দিলে একই ডকুমেন্ট 14 জায়গায় দিতে হয়, এটা না দিয়ে ডকুমেন্টটাকে যাতে এই ডকুমেন্ট দেওয়ার পিছনে কিন্তু প্রচুর সময় যায়, এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করছেন এবং সেটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে। সো তার মানে হচ্ছে প্রযুক্তিটাকে যদি আমরা রাইটলি এবং প্রাইভেট সেক্টর লেড যদি করা হয়, নট সরকার এখানে ব্যবসা করার দরকার নেই, সরকার এটাকে উন্মুক্ত করে দেখ, সরকার এখান থেকে রেভিনিউ নেক, সরকার শুধু পলিসি করবে, প্রোটোকল করবে এবং এক মিনিস্ট্রির সাথে বা এক এজেন্সির সাথে আরেক এজেন্সি কথা বলার সময় কোন পলিসি ফ্রেমওয়ার্কের আন্ডারে বলবে এটা সরকার শুধু ঠিকঠাক করে দিবে এবং সমন্বয়টা ঠিকমতো থাকবে, সমন্বয়টা। এবং এই পলিসির জায়গাটা হচ্ছে সরকারের কাজ, সরকার পলিসি না করে প্রজেক্টে ফোকাস করে, এখান থেকে আসলে সরকারকে বের হয়ে আসতে হবে। জাকিরউদ্দিন আহমেদ ভাই, সমাধানে বা পুনরুদ্ধারের প্রশ্নে আপনার ভাবনা কি? আপনার সাথে একদম শতভাগ একমত আমি। সেটা হচ্ছে সরকার দিবে পলিসি, সরকার সহায়ক হবে, সরকার তার নিজের কাছে নিজের মানে বলবো যে একেবারেই বেঁধে রাখে কিছু জিনিস, যেটা জনগণের শতভাগ আশার জায়গা, শতভাগ আকাঙ্ক্ষার জায়গা, সেটাকে তারা কেন জানি বেঁধে রাখে। সেটা যদি ওপেন আপ করে প্রত্যেকটা প্রাইভেট সেক্টর এই সরকারের ডেটা নিয়ে পুরো জনগণকে হ্যাপি করতে পারে। এখন সেটা আমাদের সরকার লাভবান হতে চাইবে জনগণকে মানে ভালো রাখার প্রশ্নে, কিন্তু সরকার যদি নিজেই ব্যবসায়ী হয়ে যায় তখন তো ক্ষতিগ্রস্ত হবে। তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা তো পুরো বিশ্ব জুড়ে আমরা দেখি, কিন্তু আমরা বলছি, আপনি অনেক টকশোতে বলছেন, কিন্তু কোথায় সেই ফলাফল? আমরা এখন আশাবাদী, এখন একটা পরিবর্তন এসেছে, আমরা আশাবাদী। এবং আমি শুধু একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্ট বা প্রকল্প এই বাজারকে নিয়ন্ত্রণ করার, বিশ্বাস করবেন যে সরকারকে 1 টাকা দিতে হবে না, সেই পলিসি দিয়েছি। এবং সরকারের নতুন করে কোনো আইন করতে হবে না, সেই পলিসি দিয়েছি। শুধু তাদের সদ ইচ্ছা দরকার, একটা ডিপার্টমেন্ট শুধুমাত্র আমাদেরকে সিন করে দিবে। পুরো এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড, পিছনের যে মানুষ, পুরো ইনভেস্টমেন্ট আমরা করব। আমাদের সাথে জার্মান রেডি আছে 100 কোটি টাকা ইনভেস্ট করার জন্য এই বাজারে। তার মানে এখন এত খারাপ একটা মন্দা বাংলাদেশের বাজার, সেখানে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে সরকার, যদি সেটা না নেয় এটা থেকে দুঃখের আর কিছু হতে পারে না। দুঃখের কিছু হতে পারে না। আমি শেষ লাইনটি শুনছি, কামরুজ্জামান ভাই শেষ মন্তব্য কি বলবেন? ছোট করে আমরা শেষ করব। আপনার ওই লাস্ট কথাটা দিয়ে, প্রযুক্তি এমন একটা টুল, আমাদের যে গ্লোবালি যে এসডিজির যে রিকোয়ারমেন্ট, এটা ফুলফিল করার জন্য আইসিটির ইনক্লুশন ইন দ্য ফর্ম অফ সাস্টেনেবলভাবে এবং ইকুইটেবলভাবে আমাদের করা উচিত, এবং সেই রোডম্যাপটা আমাদের ছিল, কিন্তু এটাকে এফেক্টিভলি নিয়ে আসতে হবে। জি, জাকির ভাই শেষ মন্তব্য। শেষ মন্তব্য হচ্ছে ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে, এটার কোনো বিকল্প নেই। ব্যবস্থাগুলো সেভাবেই তৈরি করা, প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা উচিত। মোহাম্মদ হাতেম ভাই, আমার কথা একটাই, যে আসুন আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে নিজের দায়িত্বটুকু পালন করি এবং অন্যকেও সহযোগিতা করি। সরকার, এই যে সরকার এখন আসছে, একটা সংস্কার করার চেষ্টা করছে, সরকারকে আমরা একটু সহযোগিতা করি, একটু সময় দেই। কারণ এই দেশে সমাজ আমাদেরকেই গড়তে হবে এই দেশটাকে। সরকারকে আমরা সময় দেই, আমরা নিজেরা আমাদের দায়িত্বটুকু পালন করি, সবাই মিলে একসাথে মিলেমিশে, মানে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করে সবাই মিলে একটু দেশটার জন্য ভাবি এবং একসাথে কাজ করি। জি, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম, মোহাম্মদ কামরুজ্জামান এবং জাকিরউদ্দিন আহমেদ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।